বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে বারবার লেখা দেওয়ার যে আহ্বান করার উদ্দেশ্যটা কি? লেখা দেওয়ার যে আহ্বান করার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে নিজে শানিত করবেন। যত বেশি লিখবেন তত নিজেকে নিজে শানিত করতে পারবেন। এটা খেয়াল করতে হবে। যদি লেখা না দেন তাহলে নিজের পায়ে নিজেকে কুড়াল মারা হবে। কথাটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে আছেন যারা ক্লাস করতে পারেন না, তারা যেন প্রথমেই রেকর্ডটাতে এই কলের গানটা শুনতে পান। বুঝতে পারছেন? রেকর্ড শুনবো বেশি বেশি, লিখতে হবে পাশাপাশি। দয়া করে প্লিজ, নিজের জন্য হোক, বাচ্চা কাচ্চার জন্য হোক, আমার জন্য হোক, অবশ্যই বেশি বেশি রেকর্ড শুনবেন, বেশি বেশি লিখবেন। লেখা ছাড়া কোনোভাবেই আয়ত্ত করার কোনো সুযোগ নাই আইন। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে দেখব সরকারি চাকরি আইন। আমরা ইতিমধ্যে জেনেছি সরকারি চাকরি আইনের বিষয়ে যে 23 ধারা পর্যন্ত কল্যাণ তহবিল বা ভবিষ্যৎ তহবিল। আজকে আমরা জানবো 24 ধারা আইনি সহায়তা। আমরা ইতিমধ্যে জেনেছি না একটু আগে ফৌজদারি কার্যবিধি আইনের, মনে আছে কিনা আপনাদের? ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা রক্ষা কবচ। রক্ষা কবচ পড়েছি আমরা যে আপনি এমন কোন কর্মকাণ্ড করেছেন যে কর্মকাণ্ডের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না যদি এমন কোনো ঘটনা ঘটে যে আপনার কোনো কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মামলা রুজু হয়েছে। সে মামলা পরিচালনার দায়িত্ব দায়ভার সরকারের। দিস ইজ নট ফর ইউ। সো সরকার আপনার পক্ষে মামলা পরিচালনা করবেন। যদি মামলা পরিচালনা না করেন আর যদি আপনি ব্যক্তিগতভাবে খরচ করে মামলা পরিচালনা করেন, সেই মামলার ব্যয়ভারও তিনি বহন করবে, সরকার বহন করবে। অর্থাৎ আপনি সরকারি চাকরিজীবী, আপনার কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হলো আর সেই ক্ষতিগ্রস্ত আপনি নিজের অজান্তে করেছেন, নিজে জানেন না, নিজে বুঝেন না, অজান্তে করেছেন। সেজন্য আমরা দেখতে পাই আপনি যদি নিজের অজান্তে করে থাকেন, নিজে যে কাজ করেছেন সরকারি কর্মকালে করে থাকেন, ওই অপরাধের বিষয়ে অপরাধ বলা যাবে না, যেহেতু মনের অজান্তে সরল বিশ্বাসে কৃত কার্যের জন্য যদি উকিল ধরতে হয়, আপনার পক্ষে পাবলিক প্রসিকিউটর কাজ করবে। আর পাবলিক প্রসিকিউটর পাশাপাশি আপনি দেখা যায় যে যদি আপনি কোনো উকিলকে নিয়োগ করেন, সে উকিল নিয়োগের খরচটিও সরকার বহন করবে। যা আমরা দেখতে পাই 24 ধারায়। এখন আমরা দেখবো 25 ধারায়। তাহলে 24 ধারায় পেলাম আইনি সহায়তা পাবেন। সরকারি চাকরিজীবী হিসাবে আইনি সহায়তা পাবেন আপনার যে সরকারি কর্মকালে, সরকারি কাজকালে যদি কোনো প্রকার ঘটনার উদ্ভব হয়, সেটার জন্য আপনি আইনি সহায়তা পাবেন 124 ধারায়। যেমন আইনি সহায়তা পাবেন, তেমনি আপনার উপর বাধ্যবাধকতা রয়েছে আইনি সহায়তা দেওয়ার। 25 ধারা আমরা দেখতে পাই নির্ধারিত সময়ে সেবা দিতে হবে জনগণকে। নির্ধারিত সময়ে সেবা দিবেন জনগণকে, মানেটা কি? আমরা দেখি 25 ধারা অনুযায়ী যদি কোনো জনগণ আবেদন করেন কোনো সেবা প্রাপ্তির জন্য, সেক্ষেত্রে তাকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেবাটা দিয়ে দিবেন। দেখবেন কোন কোন পত্রে বলা থাকে উইদিন 15 ডেজ, উইদিন 10 ডেজ, এরকম সুনির্দিষ্ট সময় দেওয়া থাকে। যদি সুনির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনি সেবা প্রদান করবেন, যা একটা বাধ্যবাধকতা 25 ধারায় সরকারি চাকরিজীবী হিসাবে। সরকারি চাকরিজীবী হিসেবে তাহলে আমরা দেখতে পাই 25 ধারায় আমরা দেখি নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান। তো নির্ধারিত সময়ের মধ্যে যে সেবা প্রদান করবেন, নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদানের যে বিধিবিধান আমরা দেখি 25 ধারায়। পাশাপাশি যেই ইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান নাই, যার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান নাই যে কতদিনের মধ্যে আপনি সেবা প্রদান করবেন, সেক্ষেত্রে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সেবা প্রদান করতে হবে, যা আমরা দেখতে পাই 25 ধারায়। তাহলে যুক্তিসঙ্গত সময় অথবা সুনির্দিষ্ট সময় এর মধ্যে সেবা প্রদানের যে বিধিবিধান আমরা দেখতে পাই 25 ধারায়। তাহলে 24 ধারায় আইনি সহায়তা দিবেন, 25 ধারায় আইনি সহায়তা পাবেন, 25 ধারায় আইনি সহায়তা দিবেন। যেমন সরকারের কাছ থেকে আপনি আইনি সহায়তা পাচ্ছেন, তেমনি আপনি সরকারি চাকরিজীবী হিসাবে জনগণ যিনি আপনার কাছ থেকে
সেবা প্রাপ্তির লক্ষ্যে আবেদন করেছেন তাকে আইনি সহায়তা দিবেন 25 ধারায়। দেন আমরা দেখতে পাই 29 ধারায় চলে যাব, নিয়মিত উপস্থিতিতে বেতন কর্তন। আমি এজ এ সরকারি চাকরিজীবী সুনির্দিষ্ট সময়ে হাজির হওয়ার কথা অফিসে, যদি হাজির না হই, সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাজির না হই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই অফিসে 9টায় যাওয়ার কথা, যাই 10টায় 11টায়, অফিসে সময় মেনটেন করি না। সেক্ষেত্রে সুনির্দিষ্ট সময়ে হাজির হওয়ার যে বিধিবিধান, এই বিধিবিধানের জন্য আমরা দেখতে পাবো হাজির না হওয়ার জন্য বেতন কর্তন করবেন 29 ধারায়। তাহলে 24 ধারায় আইনি সহায়তা পাবেন, 25 ধারায় আইনি সহায়তা দিবেন, 29 ধারায় যদি অফিসে উপস্থিতি ব্যত্যয় ঘটে, সময় না যান, সেক্ষেত্রে বেতন কর্তন হবে 29 ধারায়। সেক্ষেত্রে বেতন কর্তন হবে 29 ধারায়, যা আমরা দেখতে পাই সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতিতে বেতন কর্তন। সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতিতে বেতন কর্তন, অফিসে যদি যথাসময়ে উপস্থিত না হয়, কে কর্তন করতে পারেন? নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ দর্শিয়ে করতে পারবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ দর্শিয়ে করতে পারবেন 29 ধারা অনুযায়ী। দেন আমরা দেখি 32 ধারায় দণ্ড। দণ্ড কে দিতে পারেন? দণ্ড কে দিতে পারেন? আমরা দেখব দণ্ড দিতে পারেন, আমরা দেখব দণ্ড দিতে পারেন 32 ধারা অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ। দণ্ড কে দিতে পারেন? নিয়োগকারী কর্তৃপক্ষ। আমরা যদিও পুলিশ আইনে দেখেছি এসপি, ডিআইজি, আইজিপি মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ বলা আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই 32 ধারায় নিয়োগকারী কর্তৃপক্ষই শুধু দণ্ড দিতে পারেন। তো নিয়োগকারী কর্তৃপক্ষ দণ্ড দিবেন, কি কি দণ্ড দিবেন? আমরা দেখতে পাই নিয়োগকারী কর্তৃপক্ষ দণ্ড দিবেন লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘুদণ্ড, গুরুদণ্ড। তো লঘুদণ্ড কয়টা আছে? 4টা। গুরুদণ্ড কয়টা আছে? 4টা। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছিল যে সরকারি চাকরি আইন অনুযায়ী নিম্ন ধাপে বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ কি প্রকারের দণ্ড বলে অভিহিত? তো আমরা তো পুলিশ আইন অনুযায়ী জানি যে এটা হচ্ছে গুরুদণ্ড, কিন্তু সরকারি চাকরি আইনে বলছে ইহা লঘুদণ্ড। সরকারি চাকরি আইনে বলছে কি? লঘুদণ্ড। আমরা প্রথমে জানবো যে লঘুদণ্ড হচ্ছে 4টা। একটা হচ্ছে তিরস্কার, দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি, সুনির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধি স্থগিতকরণ। সুনির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধি স্থগিতকরণ, যা অস্থায়ী। সুনির্দিষ্ট সময়, অল্প সময়, অনেকে আছে না 1 বছরের জন্য, 2 বছরের জন্য পদোন্নতি স্থগিতকরণ। দেন আমরা দেখতে পাই বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ, যা লঘুদণ্ড বলে অভিহিত। বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ, যা লঘুদণ্ড বলে অভিহিত। আর সর্বশেষ বিষয় দেখতে পাই আপনি যদি কাউকে ক্ষতিগ্রস্ত করেন, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ক্ষতির জন্য যে পরিমাণ ক্ষতি হয়েছে সে অর্থটা আপনি প্রদান করবেন। সে অর্থটা আপনি প্রদান করবেন, যা আমরা দেখতে পাই লঘুদণ্ড বলে অভিহিত। লঘুদণ্ড বলে অভিহিত। তাহলে লঘুদণ্ড আমরা দেখতে পেলাম 32 ধারায় লঘুদণ্ড এবং গুরুদণ্ড। তো লঘুদণ্ডের মধ্যে 4টা বিষয় জানলাম। প্রথমে জানলাম তিরস্কার, দেন আমরা জানলাম নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, দেন আমরা জানলাম বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ, যেই ক্ষতি হয়েছে সে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান, যা আমরা দেখতে পাই ঘ ধারায়। অর্থাৎ লঘুদণ্ডের 4 নাম্বার বিষয়, লঘুদণ্ডের 4 নাম্বার বিষয়। তাহলে লঘুদণ্ড 4টা, একটা হচ্ছে তিরস্কার, আরেকটি হচ্ছে সুনির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি এবং বেতন, সুনির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি এবং বেতন স্থগিতকরণ, আরেকটি হচ্ছে বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ, আর সর্বশেষ বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান, যা আমরা দেখি লঘুদণ্ড বলে অভিহিত। আর গুরুদণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বেতনের নিম্ন ধাপে বেতনের, খেয়াল করে কিন্তু, বেতন এবং পদোন্নতি, বেতন এবং পদোন্নতি দুইটি নিম্ন ধাপে অবনমিতকরণ, চাকরি হতে বাধ্যতামূলক অবসর, চাকরি হতে অবসরণ, চাকরি হতে বরখাস্তকরণ, এই 4টা হচ্ছে গুরুদণ্ড। তাহলে গুরুদণ্ড কি কি? বেতন এবং পদোন্নতি, বেতন এবং পদোন্নতি দুইটাই নিম্ন ধাপে অবনমিতকরণ, চাকরি হতে বাধ্যতামূলক অবসর,
চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ, এই চারটা হচ্ছে গুরুদণ্ড বলে অবহিত। তাহলে লঘুদণ্ড চারটা, গুরুদণ্ড চারটা। আবার খেয়াল করি, লঘুদণ্ড কি কি? তিরস্কার, সুনির্দিষ্ট সময়ের জন্য বেতন এবং পদোন্নতি অবনমিতকরণ, স্থগিতকরণ, বেতনের নিম্ন দাবি অবনমিতকরণ, এবং সর্বশেষ লঘুদণ্ড হচ্ছে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান। আর গুরুদণ্ডের মধ্যে আমরা জানলাম নিম্ন পদ, নিম্নতর বেতনে অবনমিতকরণ, চাকরি হতে সাময়িক বাধ্যতামূলক অবসর, চাকরি হতে বাধ্যতামূলক অবসর। দেন আমরা দেখতে পাই চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ। এগুলো হচ্ছে গুরুদণ্ড বলে অবহিত। লঘুদণ্ড, গুরুদণ্ড চারটি। যদি পরীক্ষাতে আসে লঘুদণ্ড কয়টা? চারটা। গুরুদণ্ড কয়টা? চারটা। তিরস্কারের পাশাপাশি আরো রয়েছে তিনটা। আর গুরুদণ্ডের ক্ষেত্রে আমরা চারটা বিষয় দেখতে পাই: বেতন এবং পদোন্নতি, অবনমিতকরণ, চাকরি হতে বাধ্যতামূলক অবসর, অপসারণ এবং বরখাস্তকরণ। এ হচ্ছে আমাদের দণ্ডসমূহ। তাহলে আমরা 24 ধারায় পড়লাম কি? আইনি সহায়তা পাবো যদি কোনো প্রকার অকারেন্স হয়, সেক্ষেত্রে সরকার আপনাকে সাপোর্ট দিবেন। দেন আমরা দেখতে পাই আইনি সহায়তা দিব সুনির্দিষ্ট সময়ের মধ্যে 25 ধারায়। দেন আমরা 29 ধারায় জানলাম নিয়মিত উপস্থিতিতে বেতন কর্তন, যদি উপস্থিত না হন বেতন কর্তন হবে 29 ধারায়। আর নিয়োগকারী কর্তৃপক্ষ যিনি নিয়োগ করবেন, যে কর্তৃপক্ষ নিয়োগ করবেন, যে অধিদপ্তরে যিনি নিয়োগ করেন, সেই কর্তৃপক্ষ দণ্ড প্রদান করতে পারেন দুই প্রকারের দণ্ড: লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘুদণ্ড চারটা, গুরুদণ্ড চারটা। লঘুদণ্ড চারটা কি কি? তিরস্কার, সুনির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, বেতনের নিম্ন দাবি অবনমিতকরণ এবং ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান, লঘুদণ্ড। আর গুরুদণ্ড হচ্ছে চারটা: বেতনের নিম্ন দাবি অবনমিতকরণ, পদোন্নতি, পদেরও নিম্ন দাবি অবনমিতকরণ, দুইটা একটা। বাধ্যতামূলক অবসর, চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ, এগুলো হচ্ছে গুরুদণ্ড বলে অবহিত। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এ পর্যন্ত থাকবো। এই বিষয়গুলো আগামীকালকে দয়া করে আমাকে একটু লিখে দিবেন আপনাদের। আমি মনে করি এখন থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, গুরু দায়িত্ব বলে অবহিত। যেমন রেকর্ড শুনবেন তেমন অবশ্যই লিখবেন, লেখা ছাড়া কোনোভাবেই উন্নতি করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এ পর্যন্তই থাকবো। আসসালামু আলাইকুম।